তবে কি এবার রংপুরের ঘটনায় ফেঁসে যাচ্ছেন পুলিশ নিজেই? হঠাৎ একই জানালো হিউম্যান রাইট ওয়াচ। সুখবর পেলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বাংলাদেশ আওয়ামী লীগের জন্য অত্যন্ত সুখবর, খুব একটি ভালো নিউজ। যে সেই নিউজটি হচ্ছে শেখ হাসিনা বা ডিসেম্বরে যে যাবেন, এটার একটা পূর্বাভাস আপনি বলতে পারেন এই নিউজটাকে। রংপুরে হিন্দু শিক্ষক গণপতি চক্রবর্তীর কাছে দীর্ঘদিন যাবৎ সাদা দাবি করে আসতেছিল একদল সাদাবাস এবং সন্ত্রাসীরা। আসল ঘটনা ধামাচাপা দেওয়ার লক্ষ্যে জজ মিয়ার নাটক 2.0 মঞ্চস্থ করতেছে রংপুরের পুলিশ। পুলিশ যে নাটক মঞ্চস্থ করেছে এটা সম্পূর্ণ একটা বিভ্রান্তিমূলক। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কড়া বার্তা শুনেছিলাম। এবার আমরা দেখছি ভারতীয় গণমাধ্যমগুলো রীতিমতো যুদ্ধ ঘোষণা করে ফেলেছে বাংলাদেশের সঙ্গে। বাংলাদেশের প্রতিটি মানুষই চায় শেখ হাসিনা ফিরে আসুক এবং এই রাষ্ট্রীয় ক্ষমতায় বসুক। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চায় শেখ হাসিনা বাংলাদেশে আসুক। বাংলাদেশের রংপুর শহরে নৃশংস ঘটনা ঘটেছে এবং জানিয়ে সারা দেশ তোলপাড়। সেই ঘটনার যে ব্যাখ্যা পুলিশ দাঁড় করিয়েছে সেটা একেবারেই বিশ্বাসযোগ্য হচ্ছে না। পুলিশের গল্পের ফাঁক মানে পুলিশকে সন্দেহ করবার এমন সব ঘটনা ঘটেছে যে সন্দেহ আরো দানা বেঁধে উঠছে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আসামির বাবার বর্ণনা এবং আসামির গায়ে পুলিশের পোশাক, এইসব ঘটনা থেকেই মানুষের মনে এখন সন্দেহ ঢুকেছে রংপুরের সেই একই পরিবারের 4 খুনের ঘটনায়। তবে কি এবার ফেঁসে যাচ্ছেন পুলিশ নিজেই, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ঘটনা? দর্শক, বিশ্লেষকদের মুখেই আজকের এই পুরো ঘটনাটি জানতে পারবেন। আসলে পুলিশই ফেঁসে যাচ্ছেন নাকি ভেতরে আরো কিছু অন্যরকম ঘটনা থাকতে পারে। তো দর্শক, তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি দেখতে থাকুন। এছাড়াও দর্শক, যারা আওয়ামী লীগের সমর্থক বা আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন তাদের জন্য আরো একটা সুখবর রয়েছে। দর্শক, কি সেই সুখবর তা আজকের এই নিউজটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। পুলিশের তথ্যমতে 21 ও 22 অক্টোবর দিনভর শিক্ষক গণপতি চক্রবর্তীর মরদেহ পড়েছিল নগরীর মাছুয়াপাড়া এলাকায় নিজের দ্বিতল বাড়ির ছাদে, অথচ আশপাশে রয়েছে একাধিক 3 তলা ভবন। প্রশ্ন উঠেছে 2 দিনও কারো চোখে কেন পড়ল না মরদেহ। স্থানীয়দের ভাষ্য, সিদ্ধার্থ ও মুগ্ধকে দেখে এমন ভয়াবহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা কল্পনা করা কঠিন। ঘটনার রাতে গণপতি চক্রবর্তীর বাড়িতে বিদ্যুৎ না থাকার কথাও শুনেছেন অনেকেই। পরে শোনা গেল যে কারেন্টও নাই। পরে রাত 1টা কি 2টার দিকে মিস্ত্রি ডাকে নিয়ে এসে পোলে ঠিক করলো। ওরা বলে দেখছিল ওই মাস্টার কয় এখানে সবারই বাসায় কারেন্ট আছে, আমাদের বাসায় কেন কারেন্ট নেই। ওরা বাইরে যাইতো, লাইট অফ করিয়ে যেত। আমরা এটাই ভাবছি যে হয়তো কোথাও বেড়াইতে গেছি। যে 2টা ছেলে কিভাবে 4টা মানুষকে একের পর এক খুন করে ফেললো, এর পিছনে কোনো কারো হাত আছে কিনা বা এর পিছনেও কোনো গডফাদার আছে কিনা, আমার কাছে এটা একটা সন্দিহান ব্যাপারটা। পুলিশ বলছে হত্যাকাণ্ডের পরও নিজ বাড়িতেই ছিলেন সিদ্ধার্থ। তার শরীরে আঁচড়ের চিহ্ন, টাকা দেখে স্থানীয় এক ব্যক্তির সন্দেহ হয়। সেই তথ্যের ভিত্তিতে সিদ্ধার্থকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী গ্রেফতার করা হয় মুগ্ধকে। তাদের ট্রেস করতে বলতে তারা তো একদম সংলগ্ন বাড়িতেই ছিল, তার বাড়ি, কিন্তু ওই রাতে তারা ওই বাড়িতে ছিল না, তার পাশের একটা বাড়িতে ঘুমাচ্ছিল। তাদের পরিবারের সদস্যদের নিয়ে ওই বাড়ি থেকে আমরা প্রথমে একজনকে আটক করি, আর দ্বিতীয়জন পালিয়ে গিয়েছিল, তাকে আমরা পরবর্তীতে চেস করে। তবে পুলিশের এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন বিভিন্ন সংগঠন, শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রকৃত রহস্য উন্মোচন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চলছে টানা আন্দোলন। আমাদের কাছে মনে হচ্ছে যে এটা নানান অন্য ভিন্ন খাতগুলোকে খতিয়ে দেখবার আছে। তারা যদি শুধুমাত্র ইয়াবা সেবনের জন্যই এই যে একের পর এক খুন সংগঠিত করে, তাহলে কিন্তু তারা যে বাড়ির পাশে যে নির্মাণাধীন বাড়ি ছিল সেখানে কিন্তু তাদের ইয়াবা সেবনের জন্য সেই জায়গাটি অনেক নিরাপদ ছিল, তাহলে তারা কিন্তু আবার পুনরায় প্রাচীর টপকিয়ে কিন্তু এই বাড়িতে আসতো না। একদম শেষ পর্যন্ত এর সঠিক বিচার চাইতেই থাকবো। টানা 2 দিন ফোনে না পেয়ে 22 আগস্ট রাতে গণপতি চক্রবর্তীর স্বজনরা বাড়িতে এসে ডাকাডাকি করেন। সারা না পেয়ে খবর দেন পুলিশকে। পরে ঘরের ভেতর থেকে শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা, কন্যা প্রার্থী ও শিশু প্রিয়মের মরদেহ উদ্ধার করা হয়। রংপুরের 4 হত্যাকাণ্ডের ঘটনায় সিদ্ধার্থ ও মুগ্ধ আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বাংলাদেশের রংপুর শহরে একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, তার স্ত্রী, তার 25 বছরের মেয়ে এবং 13 বছরের ছেলেকে একসঙ্গে হত্যা করে রাখার যে নৃশংস ঘটনা ঘটেছে এবং জানিয়ে সারা দেশ তোলপাড়। সেই ঘটনার যে ব্যাখ্যা পুলিশ দাঁড় করিয়েছে সেটা একেবারেই বিশ্বাসযোগ্য হচ্ছে না। সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ করে ফেলছেন পুলিশের গল্পের নানা ফাঁক নিয়ে, আর মূলধারার সংবাদ মাধ্যমেও সেসব প্রশ্ন আর না তুলে উপায় থাকছে না। পুলিশের গল্পের ফাঁক মানে পুলিশকে সন্দেহ করবার এমন সব ঘটনা ঘটেছে যে এমনকি পুলিশের গায়ে যে শার্ট ছিল আগের দিন, সে শার্ট এরপর ধরা পড়েছে
পুলিশ যেই দুই তরুণকে ধরেছে এই ভয়াবহ হত্যা ঘটিয়ে ফেলার জন্য, সেই হত্যাকারী বলে অভিযুক্ত একজনের গায়ে, মানে পুলিশের শার্ট কি করে গিয়ে আসামি বলে অভিযুক্ত ব্যক্তির গায়ে পরের দিন গিয়ে উঠলো? পুলিশ তার ব্যাখ্যায় অবশ্য বলছে যে একই শার্ট বিভিন্ন জনের পরনে নিশ্চয়ই থাকতে পারে, কিন্তু পুলিশ যে ধরনের গল্প হাজির করেছে সে গল্পটা একেবারে বিশ্বাসযোগ্য না হওয়াতেই সম্ভবত সন্দেহ আরো দানা বেঁধে উঠছে। রংপুর জেলা স্কুলের শিক্ষক গণপতি চক্রবর্তীর পরিবারকে নৃশংসভাবে খুন করে রাখার ঘটনার পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জোরদার আলোচনা শুরু হয়েছিল যে রংপুর শহরে একটা মধ্যবিত্ত পরিবার, হিন্দু পরিবার, সংখ্যালঘু পরিবার, তাদেরকে সপরিবারে একেবারে বাড়ির ভেতর ঢুকে হত্যা করে ফেলে রেখে যাওয়া যায়, এটা আসলে কোনো একটি পক্ষ সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে কোনো ইঙ্গিত দিতে বা কোনো বার্তা দিতে ঘটিয়েছে কিনা, মানে এটা একরকমের একটা সংখ্যালঘু পরিবারকে টার্গেটেড কিলিং কিনা। কারণ এই গণপতি চক্রবর্তী 2010 সালে একটা ছোট্ট জমি কিনেছিলেন রংপুর জেলা শহরে, এবং এই ধরনের পরিবারের ক্ষেত্রে যা হয়, মানে শিক্ষক মানুষ, অবসরে গেছেন, এখন হোমিওপ্যাথি চিকিৎসা করেন, সেই ব্যক্তি 3 বছর আগে বাড়িটা তৈরি শুরু করেছেন, 3 তলা বাড়ি করবেন ঠিক করেছেন, কিন্তু শুধুমাত্র দোতলাটা সম্পন্ন করে বাড়িতে নিজেরা উঠে বসবাস শুরু করেছেন। এই বাড়িতে থাকা এই ব্যক্তিটিকে আসলে কেন হত্যা করা হলো, এবং যারা কারো সাথে পাচে নাই, প্রতিবেশীরা বলছেন কারো সঙ্গে তাদের কোনো শত্রুতা নাই, কোনো সম্পর্ক খারাপ নাই, এদের ব্যবহার ভালো, শান্ত মানুষ, এদের বাড়িতে ঢুকে এমন ভয়াবহ কাণ্ড কেন ঘটবে? এমনকি পুলিশ প্রথম দিন গিয়েই কিন্তু এ কথাটাও বলে, এবং গণপতি চক্রবর্তীর পরিবারের স্বজনেরা যারা দুদিন ধরে তাদেরকে ফোনে না পেয়ে, বাড়ির 4-4টি ফোনের একটিতেও তাদের সাথে সংযুক্ত হতে না পেরে তাদের কি হয়েছে দেখতে গিয়ে ওই লাশ আর ভয়াবহভাবে অগোছালো বাড়ি গিয়ে আবিষ্কার করেন, সেই স্বজনেরা এবং পুলিশ দুতরফেই সংবাদ মাধ্যমকে জানানো হয়েছিল যে রীতিমতো বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এই 4 জন মানুষকে হত্যা করা হয়েছে। বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর যে হত্যাকাণ্ড, এবং তারপর তাদের বাড়ি এলোমেলো, মানে এটা কি একটা ডাকাতির ঘটনা? যে ঘটনাই ঘটুক সেটা যে পূর্ব পরিকল্পিত, সেটা কিন্তু পুলিশও সেখানে গিয়েই প্রাথমিকভাবে পরিস্থিতি দেখেই বলেছিল, এবং সংবাদ মাধ্যমেও সে কথা উঠেছিল। অথচ পুলিশ তারপরেই যেই মানে বয়ানটা হাজির করেছে, সেখানে তারা 2 জন তরুণকে গ্রেফতার করেছে, একজনের বয়স 19, একজনের বয়স 23। যাদেরকে গ্রেফতার করেছে তারাও হিন্দু সম্প্রদায়ের, এবং এই মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ দাস নামের 2 তরুণ নাকি গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে বসে ইয়াবা সেবন করছিলেন, এবং সেই ইয়াবা সেবনে বাধা দিতে গণপতি চক্রবর্তীর ছাদে উঠে গেলে এই 2 ইয়াবাখোর তরুণ নাকি গণপতি চক্রবর্তী, 65 বছরের ব্যক্তি, শারীরিকভাবে সুস্থ সবল, তাকে গামছা পেঁচিয়ে হত্যা করে ফেললেন। এবং তার পরপরই যখন তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী গণপতি চক্রবর্তীর আওয়াজ পেয়ে সিঁড়ি বেয়ে উঠছিলেন স্বামী কেন চিৎকার করছেন দেখতে, তখন প্রীতিলতা চক্রবর্তীকেও ওই 2 তরুণ, 19 আর 23 বছরের তরুণ, তারা করে ফেলে। এবং এর পরপরই যখন আগামী চক্রবর্তী, এই দম্পতির মেয়ে 25 বছর বয়সে আগামী চক্রবর্তী সিঁড়ি দিয়ে উঠতে যান, তাকেও তারা হত্যা করে, আর ঘুমন্ত অবস্থায় এসে হত্যা করে 13 বছর বয়সী ছেলে আয়ুষ চক্রবর্তীকে। এখন গণপতি চক্রবর্তীর স্বজনেরা যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে জুড়ে লোকে প্রশ্ন তুলছেন, সত্যি এই যে চিকন চাকন মানে লিকলিকে শরীরের 2টি তরুণ 19 আর 23 বছর বয়সী, এদেরকে গ্রেফতার করে পুলিশ এখন বলছে যে এরাই নাকি ইয়াবা সেবনে বাধা পেয়ে পরিবারের 4 জন সদস্য, 65, 50, 25 এবং 13 বছর বয়সী 4 জন সদস্যকে বিনা বাধায় করে ফেললো। এটা কতটা বিশ্বাসযোগ্য হওয়ার কথা? এবং পুলিশ বলছে যে পাশে একটা নির্মাণাধীন ভবন আছে 3 তলা, সেই 3 তলা ভবন থেকে এসে নাকি গণপতি চক্রবর্তীর দোতলা বাড়ির ছাদে বসে ইয়াবা সেবন করতে চেয়েছিলেন এই মুগ্ধ দাস আর সিদ্ধার্থ দাস, আর তখনই গণপতি তাদের বাধা দিতে যান। এখন পুলিশের যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, সেই সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকেরা প্রশ্ন তুলেছিলেন যে নির্মাণাধীন ভবনের ছাদে নিরিবিলিতে ইয়াবা সেবন না করে এই সিদ্ধার্থ, মুগ্ধ এরা কেন আবার দোতলায় গণপতির বাড়ির ছাদে এসে ইয়াবা খেতে চাইবেন? এমনকি সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন 3 তলা ছাদ থেকে লাফ দিয়ে দোতলায় কিভাবেই বা এই 2 তরুণ এসে উপস্থিত হলেন লাফ দিয়ে নিরাপদে, এবং কিভাবে তারা সেখানে ইয়াবা সেবনের সিদ্ধান্ত নিলেন। পুলিশ অবশ্য একটা বিস্তারিত গল্প বলেছে। রংপুরের পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ, তিনি অবশ্য একটা বিস্তারিত গল্প বলেছেন সংবাদ সম্মেলনে। তিনি বলেছেন যে তারা ইয়াবা সেবনে বাধা দেওয়ায় গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও 2 সন্তানকে পরিকল্পিতভাবে হত্যা করেন এই সিদ্ধার্থ দাস, মুগ্ধ দাস। পরে হত্যার ঘটনা ভিন্ন খাতে নিতে ঘরে জিনিসপত্র ছড়িয়ে রেখে ডাকাতির নাটক সাজানোর চেষ্টা করেন। এবং শুধু তাই নয়, এই 2 হত্যাকারী নাকি এরপর বাড়িতেই অবস্থান করতে থাকেন, এবং তারপর গণপতির বাড়িতে তারা গোসল করেন, ফ্রিজ থেকে খেজুর,
খেজুর শশা বের করে খান, তারপর আবার ইয়াবা সেবন করেন এবং পরদিন শুক্রবার জুমার নামাজের সময় রাস্তাঘাট ফাঁকা হলে তারা ওই বাড়ি থেকে বেরিয়ে যান আর যাওয়ার আগে আলমারি ড্রয়ার খুলে কাপড় সহ বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে যান। ইত্তেফাক লিখছে যে শুধু যে দুজন যারা অভিযুক্ত বলে পুলিশ হঠাৎ গ্রেফতার করে ফেললো এবং এত বড় একটা গল্প উপস্থাপন করলো যে গল্পটা আসলে বিশ্বাসযোগ্যতা পাচ্ছে না, ইত্তেফাক লিখছে শুধু যে তাদের ধর্ম পরিচয় নিয়ে আলোচনা চলছে তাই নয়, ইত্তেফাক বলছে তদন্তে যুক্ত কর্মকর্তাদের পরিচয় নিয়েও সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে। 4 খুনের ঘটনার তদন্তের সঙ্গে যুক্ত সিআইডির ইনচার্জ, মরদেহ উদ্ধারে নেতৃত্ব দেওয়া উপকমিশনার এবং মামলার তদন্ত কর্মকর্তা সবাই হিন্দু ধর্মাবলম্বী। গ্রেফতার 2 সন্দেহভাজনও একই ধর্মের অনুসারী। তবে পুলিশ কর্মকর্তারা বলছেন এটা নিছক কাকতালীয় বিষয় এবং কাউকে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে তদন্তে যুক্ত করা হয়নি। পুলিশ কমিশনার বলেছেন, ওই যে যখন প্রশ্ন উঠলো যে 3 তলা ভবনের পুরো ফাঁকা জায়গা, মানে শুধু ছাদটা তো ওই ভবনের ফাঁকা না, ওই পুরো নির্মাণাধীন ভবনটাই তো ফাঁকা, ওই সব জায়গা থাকার পর কেন এই মুগ্ধ আর স্নিগ্ধ দাস তারা গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে গেলেন, তখন পুলিশ কমিশনার আব্দুল মাবুদ বলেছেন, জবাবে পুলিশ কমিশনার আব্দুল মাবুদ সাংবাদিকদের বলেছেন যে এত অল্প সময়ে এই হত্যাকাণ্ড নিয়ে মামলার যতটুকু অগ্রগতি হয়েছে আমি আলহামদুলিল্লাহ বলবো, আমি আপনাদের বলবো পুলিশের ভালো কাজগুলোর প্রশংসা করবেন এবং নেগেটিভ কাজের সমালোচনা করবেন। শেষে কথাটা বলবো, আমার উপর আস্থা রাখতে পারেন। তবে নিশ্চিতভাবেই সংবাদ মাধ্যমের চাইতেও সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক যে প্রশ্ন উঠছে, বিশেষ করে পুলিশের গায়ের শার্ট গিয়ে কিনা আসামির গায়ে ওঠার পর যেসব প্রশ্ন উঠছে তাতে বোঝা যাচ্ছে সাধারণ মানুষ পুলিশের তদন্তের ওপর, পুলিশ যে গল্প হাজির করেছে সে গল্পের ওপর একেবারেই আস্থা রাখতে পারছে না। কারণ সম্পর্কে পুলিশের দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন গণপতি চক্রবর্তীর পরিবারও। প্রীতিলতার ছোট বোন, মানে গণপতি চক্রবর্তীর স্ত্রী প্রীতিলতার ছোট বোন পূজা চক্রবর্তী বলেছেন যে কিছুই বুঝতে পারছি না, পুলিশ যে কি করছে কি হচ্ছে। পুলিশ বলছে ইয়াবাখোর 2 জন মিলে নাকি এক এক করে 4 জনকে মেরেছে, এটা আসলে কতটা বিশ্বাসযোগ্য। অন্যদিকে গণপতির বড় ভাই গোপীনাথ চক্রবর্তীর জামাতা বিশ্বজিৎ রায় বলেন, পুলিশ যা বলছে তা মোটেই গ্রহণযোগ্য নয়। 2টা কম বয়সী ছেলে, মানে একজনের বয়স 19 একজনের বয়স 23, তারা 4টা মানুষকে মেরে ফেলতে পারে না। আর ওই 2 ছেলের ফিজিক্যাল শরীরের যে অবস্থা তাতে তারা 4 জনকে মারার ক্ষমতা রাখে না। বিষয়টা নিয়ে অনেক প্রশ্ন আমাদের মধ্যেই আছে। 2 তরুণ যে হত্যা করেছে সেটা কিন্তু তাদের পরিবারও বিশ্বাস করতে চাইছে না এবং সেটাও প্রথম আলো, বিবিসি বাংলা, ইত্তেফাক সহ পত্রিকাগুলো লিখেছে। গ্রেফতার সিদ্ধার্থ দাসের বাবা তানু দাস বলেছেন, আমার ছেলে কিছুটা নেশা করে তাই বলে কাউকে খুন করবে এটা বিশ্বাসযোগ্য নয়। মুগ্ধ দাসের মা সেনা দাস বলেছেন, ছেলেটা কিছু ছেলের পাল্লায় পড়ে নেশা করে, তবে মানুষ খুন করা তো সহজ নয়। আসলে ওই প্রশ্নটাই বারবার জাগছে যে খুন আগে, ইয়াবা সেবন আগে, বাধা প্রদান আগে, নাকি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা আগে। মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে লোকে প্রশ্ন তুলছেন যে বাধাগ্রস্ত হতে গণপতির ছাদে কেন 2 নেশাখোর তরুণ যাবেন এবং তারা ওই বাধা পেয়ে সরাসরি দৌড়ে বেরিয়ে যেতে পারতেন, কিন্তু তারা সেখানে থেকে না বের হয়ে গিয়ে তারা কেন ওখানে করে ফেলার সিদ্ধান্ত নিলেন এবং কখন তারা সে সিদ্ধান্ত নিলেন। খুন করার মতো মানসিক শক্তি, প্রশিক্ষণ কিংবা মানে এই পরিস্থিতি কি করে সৃষ্টি হলো। এমনকি গণপতি চক্রবর্তীর বাড়ির লাগোয়া বাড়িতে যারা থাকেন সেই প্রতিবেশীরাও বলছেন তারা কোনো চিৎকার, ধস্তাধস্তি কিছুর আওয়াজ পান নাই, অথচ ছাদে যখন গণপতিকে খুন করা হচ্ছে তখন নাকি প্রীতিলতা সেই আওয়াজ পেয়ে ছাদে উঠতে গেছেন আর তখন ওই 2 তরুণ তাকেও মেরে ফেলেছেন। মানে ওই 2 তরুণের গায়ে কি পরিমাণ শক্তি ছিল সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। তারপর তারা 3 তলা ছাদ থেকে 2 তলার ছাদে নেমে মাদক সেবন করছিলেন, কিন্তু তারা বেরিয়ে যাবেন কোন দিক দিয়ে বলে তাদের সিদ্ধান্ত ছিল, সেসব প্রশ্ন আছে। প্রশ্ন আছে যে বিদ্যুৎ সংযোগটা কেন তারা আগে থেকে বিচ্ছিন্ন করে রাখবেন যদি তারা সুনির্দিষ্টভাবে খুনের উদ্দেশ্যেই ওই বাড়িতে ঢুকে না থাকেন। কিন্তু পুলিশ যে বয়ান হাজির করছে তাতে মনে হচ্ছে যে এক রকমের বাধাগ্রস্ত হয়েই তারা হঠাৎ করে বসেছেন এবং একে একে 4 জনকে বলেছেন সুস্থ সবল ব্যক্তি। 13 থেকে 65 বছর বয়সী এই 4 জনকে সত্যি 19 আর 23 বছরে এই লিকলিকে 2 তরুণের পক্ষে খুন করা সম্ভব কিনা সে প্রশ্নই তাই বারবার জাগছে। এ ঘটনায় পুলিশের বয়ানটি যে বিশ্বাসযোগ্য হয়নি এবং কি কি ফাঁক আছে তা নিয়ে যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার পর আলোচনা চলছে, তেমনি বারবার এ প্রসঙ্গটাও উঠছে যে কারো সাথে পাচে না থাকা একটা ছোট শহরের হিন্দু শিক্ষক পরিবারের 4 জন সদস্যের রাতারাতি খুন হয়ে যাওয়ার এই ঘটনাটি পুলিশের উচিত বিশেষভাবে তদন্ত করা, এই কারণে যাতে ওই সম্প্রদায়ের মানুষ এবং ওই শহরের মানুষের ভেতরে নিরাপত্তা নিয়ে কোনো বিশেষ শঙ্কা তৈরি না হয়। সো আজকের বাংলাদেশ আওয়ামী লীগের জন্য আমি মনে করি যে খুব একটি ভালো নিউজ, যে সেই নিউজটি হচ্ছে কি যে আপনারা এই যে দেখেন পত্রিকার মধ্যে নিউজ হয়েছে, পত্রিকার মধ্যে সব জায়গার মধ্যে এটি ফলাও করে ছাপা হয়েছে। এই নিউজটি হয়েছে যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট ওয়াচ তারা বলেছে যে বাংলাদেশে যেন কোনো রাজনৈতিক প্রতিপক্ষকে বিনা বিচারে যেন
জেলে রাখা না হয়। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিউজ, গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং আওয়ামী লীগের জন্য আমি মনে করি যে এটি একটি অত্যন্ত সুখবর। কারণ হচ্ছে যে 2024 সালের আগস্টের পর থেকে যে বাংলাদেশে হিউম্যান রাইটসগুলো যে ভায়োলেশন করেছে, বাংলাদেশে যে হিউম্যান রাইটসের যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, এতদিনে গিয়ে তাদের কাছে যে রিপোর্টগুলো হয়েছে, আসলে বাংলাদেশের মতো বাংলাদেশে যেমন তড়িগড়ি করে কোনো কিছু করা হয়, আজকে একটা কোনো কিছু বললে কালকে এটা সম্পর্কে মন্তব্য করা হয়, রিপোর্ট দেওয়া হয়, বাট আন্তর্জাতিক অর্গানাইজেশনগুলো হুটহাট করে এমন কিছু করে না। তারা এগুলো যাচাই বাছাই করে করে একদম সত্যতা খুঁজে বের করে এটা সম্পর্কে একটা রিপোর্ট প্রকাশ করে। তো 2024 সালের 5 আগস্টের পর থেকে বাংলাদেশে যে হিউম্যান রাইটসের ভায়োলেশনগুলো হয়েছে, এগুলো আন্তর্জাতিক সংস্থাগুলো তদন্ত করেছে, তদন্ত করে এর সত্যতা পেয়েছে। আর এই সত্যতার ফলেই হিউম্যান রাইটস ওয়াচ, এই যে আপনারা দেখেন যে হিউম্যান রাইটস ওয়াচ মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা, তারা রিপোর্ট করেছে যে বাংলাদেশের যেন কোনো রাজনৈতিক প্রতিপক্ষকে যেন বিনা বিচারে আটক না রাখা হয়। এবং তারা আরও বলেছে যে বিএনপি ক্ষমতা আসার পরে, তারেক রহমান ক্ষমতা গ্রহণ করার পরে এই পর্যন্ত 10 জন লোক জেলে বিনা চিকিৎসায় মারা গেছে, যেটা স্পষ্টত মানবাধিকার লঙ্ঘন। এবং তারা স্পষ্টতই বলেছে যে বাংলাদেশে 2024 সালের 5 আগস্টের পর থেকে বাংলাদেশে ব্যাপক পরিমাণে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এবং বিএনপি ক্ষমতা আসার পরে, তারেক রহমান ক্ষমতা আসার পরে 10 জন লোক বিনা বিচারে জেলে মারা গেছে। সো দিস ইজ মানে হিউম্যান রাইটস, ম্যাসিভ ভায়োলেশন অফ হিউম্যান রাইটস। সো এই বিষয়টা মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত প্রভাবশালী মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের নজরে গিয়েছে এবং তারা এটা প্রকাশ করেছে। আমি মনে করি যে এটা হচ্ছে, এবং সরকারের কাছে আহ্বান করেছে, সবচেয়ে বড় কথা হচ্ছে সরকারের কাছে আহ্বান করেছে তারা যেন এই কাজটি না করে। সো আমি মনে করি যে এটি একটা বিরাট নিউজ, গুরুত্বপূর্ণ খবর, এবং এটা মনে করছে অনেক ইম্প্যাক্ট পড়বে বাংলাদেশের রাজনীতিতে। এটা ক্লিয়ার, স্পষ্ট ক্লিয়ার যে বাংলাদেশের রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা প্রভাব বিস্তার করে। সো এই নিউজটি যদি শুধু সেনাবাহিনীর কাছে যদি এটা যদি মার্কিন যুক্তরাষ্ট্র যদি শুধু সেনাবাহিনীকে বলে যে আপনাদের যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, আপনাদের এখান থেকে আমরা যাদের সঙ্গে কোনো সৈন্য নিব না, আমরা যাদের সঙ্গে কোনো সেনাবাহিনী আপনাদের এখান থেকে নিব না, আপনারা যদি এটা বন্ধ না করেন, স্ট্রেইটওয়ে সরকারের কাছ থেকে সেনাবাহিনী মুখ ফিরিয়ে নেবে, কারণ তারা তাদের স্বার্থ দেখবে। সো আমি মনে করি আজকের এই দিনে শেখ হাসিনা বা ডিসেম্বরে যে যাবেন, এটার একটা পূর্বাভাস আপনি বলতে পারেন এই নিউজটাকে। ধন্যবাদ সবাইকে। আমি মনে করি যে ইনশাল্লাহ ডিসেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে যাবে এবং বাংলাদেশে দেখা হবে। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।